এবার চলে আসো দ্রবণ। তো দ্রবণ কয় ধরনের বলো দেখি আমারে, কয় ধরনের? ভাই দুই ধরনের। দুই ধরনের, কি কি? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আচ্ছা ঠিক আছে, আর অতিপৃক্তর নাম শুনোস নাই? ভাই পড়ছিলাম ফিজিক্সে, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা কেউ আমার দেয় নাই। সঠিক ব্যাখ্যাটা কেউ দেয় নাই না? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। তো ধরো এখানে আমরা একটু খাওয়া খাওয়ি থিওরি দেখব, কিরকম যে সম্পৃক্ত দ্রবণ আসলে কাকে বলা হয়। ধরো এখানে তুমি পানি নিছো, খুব ক্লিয়ার কনসেপশন রাখবে, আমি একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে পড়াবো। এই দ্রাব্যতাটা শুরু করছি বিসমিল্লাহ বলে, তোমরা একটু কাছে থাইকো, মানে পাশে থাইকো আর কি। তো দেখো এখানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে। তো এখানে তুমি পানি নিছো, তো এই যে তুমি পানিটা নিছো, পানি নিছো ধরো 1 লিটার, 1 লিটার পানি নিছো। তো এই পানি 10 গ্রাম চিনি খাওয়ার সামর্থ্য রাখে, 10 গ্রাম খাইতে পারে, 10 গ্রাম খায়, মানে নিজে ঢুকায় ফেলায়। তো পানির এরকম পেটের মতো চিন্তা করতে পারো, ধরো 10 গ্রাম সে পেটের মধ্যে ঢুকাইতে পারে। হ্যাঁ, তো এখন তুমি যদি এখানে বাইরে থেকে দ্রব যোগ করো, দ্রব যদি সাপোজ 10 গ্রাম যোগ করো, তাহলে পানি কি করতে পারবে? এই 10 গ্রামকে হজম করে ফেলতে পারবে। তাহলে তখন যে দ্রবণটা এখানে প্রস্তুত হবে সেটাকে আমরা কি বলতেছি? সম্পৃক্ত দ্রবণ। মানে সে 10 গ্রাম খাইতে পারে, তুমি ঢেলেও দিছো কত? 10 গ্রাম, যা চায় তাই দিছো, তাইলে খাওয়ার পরে যে দ্রবণটা তৈরি হইল সেকে বলা হইতেছে সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? এটা আমরা হ্যাঁ জানি, ভাই। বুঝতে পারি। সো দ্রবণ আসলে কি দ্বারা তৈরি হয়? দ্রবণ তৈরি হয় দ্রব প্লাস দ্রাবক দ্বারা। সো খুবই ইম্পর্টেন্ট কথা, যদিও খুব সহজ কথা, বাট এটাই আসলে ম্যাক্সিমাম ম্যাথের মূল ভিত্তি। তো যাই হোক, যা খায় তাই যদি তুমি ওরে দাও, 10 খায় তুমি 10 দিছো, তাইলে যে দ্রবণটা পাইছো সেটা সম্পৃক্ত দ্রবণ। এবার দেখো, আমরা একই পানি নিয়ে কাজ করতেছি, সে 10 খাইতে পারে, তো তুমি কত ঢেলে দিবা বলো তো? হাসিব কত ঢেলে দিবি অসম্পৃক্ত দ্রবণের জন্য? ভাই 9 নাহলে 8। আচ্ছা 8 ঢেলে দিলি, তাও তো তুই খুব দয়ালু, আমি ঢাললে 5 ঢালতাম। আচ্ছা যাই হোক, সো 8 গ্রাম দ্রব তুমি যদি দিয়ে দাও, তাহলে কিন্তু ওর পেটের ক্ষুধা থাকবে। বুঝতে পারছো? তুমি কম দিছো, ও খাইতে চায় 10 বা ও খাইতে পারে 10, তুমি দিছো 8, তাহলে তখন যে দ্রবণটা প্রস্তুত হইল সেটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? তো এবার আমাকে হ্যাঁ কেউ ভাই। একজন অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞাটা দাও তো। আমি জানি এখানে অনেকেই আছো যারা এগুলা পড়ছো আগে, কেউ বলতে পারবা? তা আমরা এখানে একটু দেখি যে একটা কাজ করছি। কি কাজ করলাম? আমরা ওই জিনিসটার খাওয়ার ক্ষমতা বাড়ায় দিছি। মনে করো আগে সে খাইতে পারতো কত? 10 গ্রাম খাইতে পারতো। এখন মনে করো তুমি যদি হও, তাহলে তোমার অনেক দিন না খাওয়ায় রাখছে, এখন তুমি যদি খাবার পাও সামনে, তাহলে মনে করো যে ফাটাফাটি লেভেলের একটা খাবার দিব। ঠিক আছে, নিজে অনেক খাবা। তো যাই হোক, আমরা এখানে দেখি এখন এদের খাওয়া দাওয়ার হিসাব করি। সো ধরো তুমি এই যে পানি ছিল, 1 লিটার পানি, 1 লিটার পানি, তো তুমি কি করলা? ও আগে 10 গ্রাম খাইতে পারতো, ওর পেটে 10 গ্রাম জায়গা হইতো। তো এখন তুমি যেটা করছো, ধরো তুমি টেম্পারেচার বাড়ায় দিছো। তো টেম্পারেচার বাড়ায় দিছো, তো এরকম একটা ঘটনা ঘটছে, আমি জাস্ট কথার কথা বলতেছি, যে তার খাওয়ার ক্ষমতা বাইরে গেছে। তো এখন সে হচ্ছে 15 গ্রাম চিনি খাইতে পারে। বুঝছো? তো 15 গ্রাম চিনি এখন সে খাইতে পারে। তো এখন তুমি যদি একটা কাজ করো, তুমি ওর যেহেতু খাওয়ার ক্ষমতা বাইরে গেছে, কেমনে? মানে ধরো তুমি টেম্পারেচার বাড়াই দিছো, ও বেশি খাই খাই করতেছে। হ্যাঁ, বা এটাও তো বলতে পারো যে একটা অফার, বুফের মতো একটা অফার অফার দিছে, পেটের খাওয়ার ক্ষমতা বাইরে গেছে। তো তখন তুমি যদি এখানে 15 গ্রাম অ্যাড করো চিনি, তাইলে সে এখন 15 গ্রাম পুরা সুন্দরভাবে হজম করে ফেলবে। ঠিক আছে? তো দেখো তখন এই যে দ্রবণটা তোমার তৈরি হয়েছে, সেই দ্রবণে আসলে কি ঘটনা ঘটতেছে? নর্মাল অবস্থায় সে ম্যাক্সিমাম 10 গ্রাম পেটের মধ্যে ঢুকাইতে পারত। এখন তুমি যখন একটা কন্ডিশন চেঞ্জ করছো, তখন সে 15 গ্রাম পেটের মধ্যে ঢুকাইতে পারে। একই মানুষ কিন্তু, মানে একই পানি, দেখো 1 লিটারই লেখা হয়েছে। ঠিক আছে? তো তার খাওয়ার ক্ষমতাটা বাইরে গেছে। তাহলে চিন্তা করে দেখো তো, যে এই দ্রবণের দ্রবের তুলনায়
এই দ্রবণে অনেক বেশি বেশি দ্রব আছে না, বুঝো তো, এটা বুঝো না? হ্যাঁ, এখানে দেখো 10 গ্রাম, এটার মধ্যে কি অনেক বেশি না? এটা তো বুঝো। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখন কথা হইতেছে নর্মালের চেয়ে, মানে 10 সে খাইতে পারতো, নর্মালের চেয়ে তোমার যদি কোনো একটা দ্রবণে বেশি পরিমাণ দ্রব থাকে, সেই দ্রবণকে বলা হইতেছে অতিরিক্ত দ্রবণ। কথা বুঝতে পারছো? মানে নর্মাল কন্ডিশনের চেয়ে বেশি, বাট এখানে কিন্তু কোনো তলানি পড়ে নাই, এই দ্রবণটাকে বলা হচ্ছে অতিরিক্ত। বুঝতে পারছো? এবং অতিরিক্ত দ্রবণ তুমি তখনই তৈরি করতে পারবা যখন তুমি বিভিন্ন কন্ডিশন চেঞ্জ করে দিবা। তাপমাত্রা হইতে পারে, চাপ হইতে পারে। বুঝতেছো? ক্লিয়ার? তার মানে নর্মাল যে পরিমাণ খাইতে পারে তার চেয়ে বেশি যদি খায়, তাহলে যে দ্রবণটা তৈরি হয় সেখানে সেটাকেই অতিরিক্ত দ্রবণ বলা হয়। ঠিক আছে? এটা পড়লে কি অতিরিক্ত হবে না? কোনটা? ভাইয়া যদি নিচে তলানি পড়ে তাহলে? আচ্ছা দেখো, এখন অতিরিক্ত দ্রবণ তৈরি করার ক্ষেত্রে তোমার কন্ডিশন ম্যাটার করে। এখন নিচে যদি তলানি পড়ে সেক্ষেত্রে কি হইতেছে দেখাইতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা বল। ঠিক আছে, ওকে। এবার নেক্সটে আসি। কই গেল? এই যে, হ্যাঁ দেখো, এখন আসো অধক্ষেপের কথা। তো এখন এটা একটু বুঝি। দেখো, তুমি টেম্পারেচার বা প্রেশার কোনো কিছুই চেঞ্জ করলা না, কন্ডিশন চেঞ্জ করো নাই। তো কন্ডিশন যদি চেঞ্জ না করো তাহলে এই যে পানি, সে কতটুকু খাইতে পারে নরমালি? 10 গ্রাম খাইতে পারে, তাই না? এখন তুমি মনে করো অনেক উদার, তুমি বেশি বেশি ঢেলে দিবা। এটা 1 লিটার পানি ছিল, তুমি এবার কি করলা? 15 গ্রাম ঢেলে দিলা। সো 15 গ্রাম যদি ঢালো তাহলে কি হবে? সে খাইতে পারবে 10, তুমি বেশি দিছো, তাহলে কি হবে? তলানি পড়বে, যেটাকে আমরা প্রিসিপিটেশন বলি বা অধক্ষেপ বলা হয় বইয়ের মধ্যে। বুঝতে পারছি, তাই না? আচ্ছা, সো এই জিনিসটা পড়বে। এখন চিন্তা করো, তোমার যে এখানে যে দ্রবণটা আছে, সেই দ্রবণের খাওয়ার ক্ষমতা কি বাইরে গেছে? চিন্তা করো তো। সে তো 10 গ্রামই খাইতে পারবে, তাই না? তার খাওয়ার ক্ষমতা তো বাড়ে নাই। সো সে আগে যতটুকু খাইতে পারতো ততটুকুই খাইতে পারে, বাট তুমি এবার বেশি ঢাইলা দিছো, ওটারে তো উগরাই দিছে, সে বমি করে দিছে, খাবে না। এই অবস্থায় তোমার যে দ্রবণটা আছে, দ্রবণটা কিন্তু স্টিল সম্পৃক্তই থাকবে। কারণ আমরা যে তলানিটা এখানে দেখতেছি, এই তলানি বা অধক্ষেপ, এটা কিন্তু কখনোই দ্রবণের অংশ না, এটা দ্রবণের বাহিরের একটা জিনিস। দ্রবণ কিন্তু স্টিল সম্পৃক্ত। দ্রবণ স্টিল সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা কি ছিল? সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা ছিল যে যতটুকু সে খাইতে পারে তুমি যদি তাকে ততটুকুই দাও, বা ততটুকু যদি থাকে ওই দ্রাবকের মধ্যে বা ওই দ্রবণের মধ্যে, তাহলে সেই দ্রবণকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে পাত্রটা, এই পাত্রটার মধ্যে কতটুকু দ্রব খাওয়া অবস্থায় রয়েছে, বলতে পারবা? 10 গ্রাম। 10 গ্রাম খাওয়া অবস্থায় রয়েছে, খাইছে। তাহলে 10 গ্রাম তো খাইছে, তার মানে তোমার এই 10 গ্রাম যেহেতু দ্রবীভূত অবস্থায় আছে এবং সম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে এই দ্রবণটাকে আমরা স্টিল বলতেছি সম্পৃক্ত দ্রবণ। কারণ যে তলানিটা এক্সট্রা পড়ে সেটা কখনোই দ্রবণের অংশ না। সো একটা জিনিস একটু খেয়াল রাখবা, যে আমরা যখন কোনো কন্ডিশন চেঞ্জ করব, তখন যদি খাওয়ার ক্ষমতা বাইরা যায় এবং সেখানে যদি তুমি নর্মালের চেয়ে বেশি অ্যাড করো, তাও যদি দ্রবীভূত অবস্থায় থাকে নর্মালের চেয়ে, নর্মাল তো 10 গ্রাম সে দ্রবীভূত করতে পারতো, বাট এখন একই জায়গায় সে হচ্ছে 15 গ্রাম দ্রবীভূত করতে পারতেছে, মানে দ্রবের পরিমাণ আগের চেয়ে বেশি। এই যদি অবস্থা হয় একটা কন্ডিশন চেঞ্জ করার কারণে,
তাহলে সেই দ্রবণকে আমরা বলতেছি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আর যদি আমরা কোনো কন্ডিশনে চেঞ্জ না করি, বেশি বেশি ঢালি, খাওয়ার ক্ষমতা যদি আগের মতোই থাকে, তাহলে দ্রবণটাকে বলতেছি সম্পৃক্ত, বাট তোমার তলানি কিংবা অদক্ষেপ এরা ঠিকই পড়বে, এটা দ্রবণের অংশ না। ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি। ওকে, তো এতদিন যাদের আসলে মিসকনসেপশন ছিল তারা আশা করি বুঝতে পারছো। অতিপৃক্ত দ্রবণ নিয়ে কখনোই তোমাকে প্রশ্ন দিবে না, তোমারা বলবে না যে দ্রবণটা কি, তোমাকে জাস্ট প্রশ্নে এটাই বলবে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না দেখাও, বাস তোমার অদক্ষেপ নিয়ে কাহিনী করতে পারলেই যথেষ্ট। আর তোমাকে এই দুইটা জিনিস নিয়ে আসলে বলবে যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অসম্পৃক্ত ইউজ করা বা বোঝা খুবই ইজি, সম্পৃক্ত বোঝা তো খুবই ইজি, মানে যতটুকু খায় ততটুকুই তুমি দিছো। অসম্পৃক্ত কি, যতটুকু খায় তার চেয়ে কম। আর অতিপৃক্তর কনসেপ্টটা একটু জটিল, সো এগুলো নিয়ে কখনোই প্রশ্ন আসে না, আমি জীবনেও দেখিনি আসতে, বাট আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার চলে আসো দ্রাব্যতা। দ্রাব্যতা এই জিনিসটা কি, সোজা বাংলায় এটা হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা দ্রবের, বাট এখানে কিছু কন্ডিশন আছে। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তার মানে দ্রাব্যতা পরিমাপের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের টেম্পারেচার এবং প্রেসার কিন্তু ফিক্সড। একটা ফিক্সড টেম্পারেচার এবং প্রেসারে আমরা দ্রাব্যতা পরিমাপ করতে পারি বা দ্রাব্যতা পেয়ে থাকি। এবং দ্রাব্যতার আসলে অনেকগুলো একক আছে, তার মধ্যে সংজ্ঞা অনেকভাবেই দেওয়া যায়। এটা হচ্ছে বইয়ের মধ্যে আছে যে 100 গ্রাম দ্রাবকে, এভাবে আমরা দ্রাব্যতা মেজার করি। 100 গ্রাম দ্রবণে বলে নাই কিন্তু, মাইন্ড ইট, 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থেকে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। সো যেমন ধরো এটা একটা পাত্র, তো এখানে ধরো 100 গ্রাম পানি নিছো, মানে দ্রাবক। তো তুমি কি করলা, ঢেলে দিবা, ঢালতে ইচ্ছা করে তোমার। তো তুমি ধরো এখানে 30 গ্রাম ঢালার পরে, 30 গ্রাম দ্রব তুমি ঢালছো, ঢালার পরে এই দ্রবণটা টোটালি সম্পৃক্ত অবস্থায় চলে আসলো। মানে এর চেয়ে যদি তুমি আরেক ফোঁটা বেশি ঢালো তাইলেই দেখবা তুমি তলানি পড়া শুরু করবে। তাহলে এই 30 গ্রাম দ্রব তুমি ম্যাক্সিমাম ঢালতে পারছো, এর চেয়ে বেশি পারো নাই। তাহলে ম্যাক্সিমাম 30 গ্রাম ঢাললে একটা দ্রবণ প্রস্তুত হবে। সেক্ষেত্রে আমরা এই দ্রবের দ্রাব্যতাটাকে কত বলবো বলো তো? 30 বলবো, বুঝছো? মানে 100 গ্রাম দ্রাবকে, দ্রাবক মানে পানি, যত গ্রাম দ্রব ম্যাক্সিমাম দ্রবীভূত অবস্থায় থেকে একটা দ্রবণ তৈরি করতে পারে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে এখানে দ্রাব্যতা কত হাসিব? 30। তাহলে 100তে যদি এবার আমি দেখি এখানে আছে হচ্ছে 50, তাহলে ওই দ্রবের দ্রাব্যতা কত? 50। তার মানে দ্রাব্যতা কিন্তু দ্রবের ক্ষেত্রে আমরা দেখে থাকি দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখো। সেখানে এভাবেও বলা যেতে পারে, তাইলে আমরা বলতে পারি যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা। কিরকম? যে ওই যে আমরা বলতে পারি কি 100 গ্রামের মধ্যে 30 গ্রাম আছে। সো এগুলা তো ঘনমাত্রা, আমরা জানি ভর বাই ভর, এভাবে আমরা ঘনমাত্রার বিভিন্ন একক দেখছি, যদিও ফার্স্ট ইয়ার ওরকম দেখো নাই তোমরা, বাট এটা কাইন্ড অফ ঘনমাত্রা। আমরা দ্রাব্যতাকে অনেকভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো আশা করি আমরা সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার হয়েছি এবং টেম্পারেচার প্রেশারটা ফিক্সড। এবার আসো প্রকাশ। দ্রাব্যতাকে আসলে বিভিন্নভাবে প্রকাশ করা হয়। তো মেইনলি যে সিম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে এস। এস মানে কি? সলিউবিলিটি। তো এখন দেখো এই দ্রাব্যতার অনেকগুলো একক আছে বা প্রকাশ ভঙ্গি আছে। তে আমরা দেখি এখানে গ্রাম বাই 100 গ্রাম এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। তো এই যে 100 গ্রাম, এটা হচ্ছে আমাদের দ্রাবক কিন্তু। হ্যাঁ, এভাবে যদি প্রকাশ করা হয়, একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমাদের এই যে 100 গ্রাম, এই গ্রামটা কিন্তু থাকবে দ্রাবকের ভর।
এবং দ্রাবক হিসেবে ম্যাক্সিমাম কেসে আমরা পানি ইউজ করি এবং পানি ইউজ করা হয় আসলে। আর উপরে যেটা ভর আমি লিখছি সেটা কিসের ভর? দ্রবের ভর। ওকে, এটা হচ্ছে দ্রব। এভাবেও প্রকাশ করা যাইতে পারে গ্রাম পার লিটার। তো এই যে গ্রাম, সেটা হচ্ছে দ্রবের ভর। আর এই যে লিটার, এই লিটারটা কি বলতো? দ্রবণের নাকি দ্রাবকের? দ্রাবকের। হাসিব বলছস না? জি ভাই। এটা মনে রাখিস, এটা হচ্ছে দ্রবণের। শুধুমাত্র দ্রাবক একটা জায়গায় ইউজ হবে, সেটা কোথায়? এই গ্রাম পার 100 গ্রাম এই ফরম্যাটে যদি থাকে তখন আমরা দ্রাবকের হিসাবটা করি। আর বাকি যতগুলা জায়গা আমরা দেখতেছি সবগুলা জায়গায় নিচের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে দ্রবণ। সো এখানে এটাও লেখা হয়েছে গ্রাম পার লিটার, মানে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে। সো এটা একটু খেয়াল রাখবো। বিভিন্নভাবে প্রকাশ করা যায়, তার মধ্যে এটা হচ্ছে মোস্ট কমন। এটা আমরা ভরের যে সমস্ত ম্যাথগুলো আছে এই সমস্ত ম্যাথগুলো এই ইউনিট দিয়ে করে থাকি। আর আরেকটা আছে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এই এককটা দিয়ে আমরা আসলে এই কেএসপি, কেআইপি এই জিনিসগুলো মেজার করে থাকি। এই এককটাই আমাদের ভরক্রিয়ার সূত্রে আমরা দেখে আসছি, এটা ইউজ হয়। তোমরা চতুর্থ অধ্যায় যারা পড়ছো তারা জানো। তো যাই হোক, এখানে কোনটার পরিচয় কি সেটা একটু বলি। এই মোলটা কি? এই মোলটা হচ্ছে দ্রবের মোল সংখ্যা, ঠিক আছে? আর এই যে লিটার, হাসিব, এটা কি? দ্রাবক নাকি দ্রবণ? কোনটা? এই লিটারটা দ্রাবক নিচেরটা নাকি দ্রবণের আয়তন? দ্রবণ। ভেরি গুড, ঠিক আছে। সো আশা করি আমরা এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার হইতে পারছি, এবং কেএসপি কেআইপির ক্ষেত্রে আমরা আসলে এই এককটা দেখে থাকি, মোল পার লিটার, ঠিক আছে। তো বুঝলাম। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, একটা কথা, চিরন্তন সত্য কথা, দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্যই পেয়ে থাকি। সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ থাকে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তা আশা করি বুঝলাম। এবার আসো দ্রাব্যতার নির্ভরশীলতা। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব। জাস্ট কিছু জিনিস একটু দেখাই দিই, দ্রুত দেখাই দেবো, এটা নিয়ে খুব বেশি পেঁচালের ইচ্ছা নাই। সো দেখো, দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করবে, দ্রবের প্রকৃতির উপর দ্রাব্যতা নির্ভর করবে। সো দ্রাবকের প্রকৃতির উপর দ্রাব্যতা কিভাবে নির্ভর করে? দেখো, তোমার এটা হচ্ছে দ্রব আর এই দুইটা হচ্ছে তোমার দ্রাবক। তো তুমি যদি সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে ঢালো তাইলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে। আর যদি সোডিয়াম ক্লোরাইড কেরোসিন তেলে ঢেলে জাকাজাকি নাচানাচি যাই করো না কেন, সোডিয়াম ক্লোরাইড কিন্তু কেরোসিনে দ্রবীভূত হবে না। তো আমরা দেখতেছি যে দ্রাবকের প্রকৃতির ওপর, দেখো একই দ্রব, বাট তুমি যদি ভিন্ন ভিন্ন দ্রাবক নাও, ভিন্ন ভিন্ন দ্রাবকের প্রতি এই দ্রবটা ভিন্ন ভিন্ন আচরণ করে। সো দ্রাবকের প্রকৃতির ওপর আসলে দ্রাব্যতা নির্ভর করে, দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা নির্ভর করে। এখানে দ্রবীভূত হয় টোটালি, আর কেরোসিনে খুব সামান্য দ্রবীভূত হয়, যেটা নেগলেজেবল। সো আমরা ক্রস দিয়ে রাখলাম। এবার আসো, শুধুমাত্র যে দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে এমনটা না, সেটা দ্রবের প্রকৃতির ওপরও নির্ভর করতে পারে। যেমন ধরো, এবার আমরা দ্রবটাকে হচ্ছে আলাদা করে দিছি এবং দ্রাবকটাকে ফিক্স করে দিছি। এখানে কি করছিলাম? দ্রবটাকে ফিক্স করছি এবং যার প্রকৃতি নিয়ে আলোচনা করতেছি তাকে ভ্যারি করাইছি। আর এখানে এবার দ্রাবকটা ফিক্সড। দেখো, এই পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু দ্রবীভূত হইতে পারে, মানে দ্রব হিসেবে যদি আমি সোডিয়াম ক্লোরাইড নিই তাহলে সে পানিতে দ্রবীভূত। এই একই পানিতেই তুমি যদি কেরোসিন নাও, কেরোসিন কিন্তু দ্রবীভূত হবে না। সো দেখো, একই জিনিস, সেটার মধ্যে দ্রবের প্রকৃতির ওপর ডিপেন্ড করে দ্রাব্যতা নির্ভর করতেছে।
সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে পানির মধ্যে, বাট একই দ্রাবকের মধ্যে কেরোসিন কিন্তু দ্রবীভূত হবে না। বুঝছো? কারণ আমরা জানি লাইক ডিজলভস লাইক, এরকম একটা টার্ম আছে, হ্যাঁ, কেমিস্ট্রিতে, বিশেষ করে সলিবিলিটির ক্ষেত্রে। লাইক ডিজলভস লাইক মানে যে যেমন তারা সেখানেই চুবাও, ঢুকাই দাও। ঠিক আছে? তো কিরকম জিনিসটা, যে পোলার দ্রাবকে পোলার দ্রব দ্রবীভূত হয়, পোলার পোলার দ্রবীভূত হয়, এটা আমরা মনে রাখবো। আমরা ছোটবেলায় দেখছিলাম যে এই সোডিয়াম প্লাস এবং হচ্ছে সিএল মাইনাস। সো সোডিয়াম, এই যে আয়নটা, এই আয়নের চারপাশে এটা তো একটা ক্যাটায়ন ফর্ম করছে, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড আমরা জানি পোলার কম্পাউন্ড। সো Na প্লাসের চারপাশে এই যে পানিগুলো আসতো, এবং পানির নেগেটিভ অক্সিজেন, যেটা অক্সিজেনগুলো এইভাবে এইভাবে আসতো, আমরা 9-10-এ দেখছি। সো এই Na প্লাসকে সিএল মাইনাস কখনোই অ্যাট্রাক্ট করতে পারতো না, কজ পানি চারিদিক থেকে ঘিরে রাখতেছে। আবার সিএল মাইনাসকে হাইড্রোজেন হইতেছে ঘিরে রাখতো, যাতে করে এরা দুইজন কখনোই আর না মিশতে পারে। সো তখন এরা হচ্ছে পানিতে ডিসোসিয়েটেড হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। তো এই যে পানীয় পোলার, সোডিয়াম ক্লোরাইড, এরাও পোলার। সো পোলারে পোলার দ্রবীভূত হয়। সো পোলার দ্রাবকে পোলার দ্রব দ্রবীভূত হয়, লাইক ডিজলভস লাইক। ঠিক একইভাবে অপোলার দ্রাবকে অপোলার দ্রব দ্রবীভূত হবে। যেমন এখানে পানি পোলার, তাই পোলার দ্রব পানিতে দ্রবীভূত হয়েছে। বাট এটা কি, কেরোসিন কিন্তু অপোলার, অপোলার। সো তোমরা দেখবা যেগুলো কার্বন হাইড্রোজেন নিয়ে তৈরি আর কি, অর্গানিক। সো অপোলার দ্রাবক কিন্তু এই পোলার দ্রবকে দ্রবীভূত করতে পারে নাই। সো আশা করি বুঝতে পারছি। এবার চলে আসো এখানে, আর দুইটা এই গ্রাফটা দেখাবো, আর এটা দেখাবো, সিম্পল কিছু নাই, শেষ করে। তো আমরা যেটা দেখে আসছি, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে দ্রাব্যতা, দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে, আরেকটা জিনিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর। তো দেখো আমাদের দুইটা টাইপের লবণ আছে। কিছু লবণ আছে তাপহারী লবণ, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। তো এই তাপহারী লবণ মানে কি, এরা হচ্ছে তাপ খায়। হ্যাঁ, তো এদেরকে যদি তুমি পানিতে দ্রবীভূত করো, ধরো এটা একটা পাত্র, তো তুমি এখানে পানিতে দ্রবীভূত করছো যে কোনো একটা লবণকে। তো যে কোনো একটা লবণকে পানিতে দ্রবীভূত করলে দেখা যাবে যে এই চারপাশ দিয়ে তারা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে গেছে, এখন তুমি ধরো একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো, তার মানে এখানে তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে রাখছো। তো এখন তুমি আরো ঢালতে চাইতেছো এখানে, বাট তুমি জানো যে এখানে কিন্তু শেয়ার নিতে পারবে না। তো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে জানো যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা তাপহারী লবণ, মানে সে তাপমাত্রা যদি বাড়তি দেখে বা তুমি যদি তাপ বাড়ায় দাও, তাহলে সে তার দ্রাব্যতাটাকে বাড়ায় ফেলতে পারে। তার মানে তুমি যখন এখানে আরো এক্সট্রা কিছু যোগ করতে চাবা এই সম্পৃক্ত দ্রবণে, তখন তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে নিচ থেকে হিট দিতে পারো, টেম্পারেচার বাড়ায় দিতে পারো। তো টেম্পারেচার বাড়ায় দিলে এরা যেহেতু তাপ হারি মানে তাপ খায়, সো তাপ খেয়ে এরা হইতেছে নিজেদের দ্রাব্যতাটাকে বাড়ায় ফেলতে পারে। সো যখন বাড়ায় ফেলতেছে তখন তুমি আরো এক্সট্রা যদি এখানে অ্যাড করো, তাহলে দেখবা যে তোমার আরো এক্সট্রা এই দ্রবণটা তখন নিতে পারতেছে। তো এই সমস্ত লবণগুলা এই ধরনের বৈশিষ্ট্য দেখায়। সো বাইরে থেকে সে তাপ নিতে চায়। তো দেখো এখানে একটা গ্রাফের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করা যায়। আমরা যদি টেম্পারেচার রেসপেক্টে দ্রাব্যতার একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে গ্রাফটা এইরকম ভাবে উঠে যায়। সো তুমি ভিন্ন ভিন্ন টেম্পারেচারে নিয়ে যখন কাজ করবা, তুমি হচ্ছে ভিন্ন ভিন্ন ডটেড লাইন পাবা, দ্রাব্যতা পাবা, দেখবা আস্তে আস্তে এরকম আর কি ডটেড পয়েন্ট পাবা কিছু। সো পয়েন্টগুলোকে একত্র করে দিলে এরকম একটা শেপ পাওয়া যায়। সো আমরা এটা বুঝলাম। এবার আসো তাপ উৎপাদী লবণ। সো তাপ উৎপাদী লবণ কারা, যে এই সমস্ত লবণকে তুমি যখন পানিতে দ্রবীভূত করবা, তো তারা কি করবে, তারা হচ্ছে অনেকটা তাপের এগেইনস্টে চলে যাবে। সো তুমি যদি বাইরে থেকে তাপ বাড়াইতে থাকো, দেখা যাবে তাদের দ্রাব্যতাটা কমে আসতেছে। যেমন ধরো তুমি এখানে পাত্র নিছো, সেখানে জিঙ্ক সালফেটের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো। তো তুমি কি করলা, এখান দিয়ে তাপ বাড়াইতেছো, তাপমাত্রা বাড়াইতেছো। সো দেখা যাবে তাপ যদি বাড়াইতে থাকো, তখন এই জিঙ্ক সালফেটের দ্রাব্যতাটা কমে যাবে। সো আগে যে পরিমাণ দ্রবীভূত সে থাকতে পারতো, এখন আর সেই পরিমাণ দ্রবীভূত থাকতে পারবে না। দেখা যাবে তাপ বাড়াই দিলে সে তলানি পড়তেছে।
বুঝতেছো? তার মানে এদেরকে বলা হয় তাপ উৎপাদী লবণ। তার মানে তুমি যদি তাপ অ্যাড করো দেখবা তলানি পড়তেছে, এভাবে বলা আছে আর কি। সো তাপের এগেইনস্ট এসে থাকে। ওকে, আমরা বুঝলাম। তো এখন এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায় গ্রাফের মাধ্যমে বুঝতেই পারতেছো। টেম্পারেচার এদিকে এক্স এক্সিসে, টেম্পারেচার যত বাড়াইতেছো দেখো দ্রাব্যতা তত কমে আসতেছে। সো ভিন্ন ভিন্ন পয়েন্টে তুমি যদি ভিন্ন ভিন্ন টেম্পারেচার নাও, ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য দ্রাব্যতা মেজার করো, তাহলে এরকম একটা গ্রাফ পাবা সবগুলা পয়েন্ট যদি একত্র করে দাও। ক্লিয়ার? হাসিব, আসোস? ঠিক আছে। সো এই সমস্ত লবণগুলা বইয়ের মধ্যে আরো কয়েকটা উদাহরণ থাকতে পারে, উদাহরণগুলো অ্যাড করে নিয়ে এগুলো অবজেক্টিভে আসলেও আসতে পারে, রেয়ার, খুব আসে না। সো এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেস। তো এখানে আসলে গ্লুবার লবণ নেওয়া হয়েছে, গ্লুবার সল্ট, তোমরা হয়তো দেখছো। তো এটা হচ্ছে একটু এক্সেপশনাল। এটা কিরকম? এটা হচ্ছে দুই ধরনের আচরণই করে, গাড়তেরা টাইপের আর কি। তো দেখো এই লবণের ক্ষেত্রে যে গ্রাফটা আমরা দেখি সেটা এভাবে বর্ণনা করা যায় যে তুমি যদি টেম্পারেচার বাড়াইতে থাকো, দেখা যায় ইনিশিয়ালি এই লবণের জন্য তোমার দ্রাব্যতাটা বাড়তে থাকে, দ্রাব্যতাটা বাড়তেছে আস্তে আস্তে। হ্যাঁ, তো একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত তুমি যখন চলে যাও, তো একটা সার্টেন টেম্পারেচারের পরে দ্রাব্যতা আর বাড়ে না, তখন দ্রাব্যতা টেম্পারেচার বাড়াইতে থাকলে ফল করে। ঠিক আছে, এটা এখানে দেখানো হয়েছে, গ্লোবার সল্ট বলা হয়। তো গ্লোবার সল্টের ক্ষেত্রে টেম্পারেচার একটা সার্টেন টাইম পর্যন্ত বাড়ে, যখন তুমি 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাও সেখানে দ্রাব্যতা থাকে ম্যাক্সিমাম, পিক। তো এরপরে টেম্পারেচার আরও বাড়াইলে দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকে। সো এরকম একটা গ্রাফ দেখানো হয়েছে। তার পেছনে রিজন এরকম যে প্রথমে তুমি টেম্পারেচার বাড়াইতেছিলা, সো তখন তার দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা বাড়তেছে। সো এই অংশটুকু টেম্পারেচার বাড়াইতে 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 তুমি এই অংশটুকু এক সময় ভ্যানিশ করে দাও। সো যখনই ভ্যানিশ করে দাও তখন এই ম্যাক্সিমাম পিকে চলে যায় দ্রাব্যতাটা। তো যখন তুমি আরও টেম্পারেচার বাড়াইতে থাকো, যখন পানি ভ্যানিশ হয়ে যায়, তখন আবার সে উল্টা আচরণ করা শুরু করে। বুঝতে পারছো? সো যাই হোক, এটা তোমরা বইয়ের মধ্যে আরও কথাবার্তা আছে, তোমরা চাইলে পড়তে পারো। বাট এই গ্রাফটা মনে থাকলে আর এই টেম্পারেচারটা যদি মনে থাকে তাহলে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। অবজেক্টিভ আসে, এখানে তেমন কিছু আসে না। অনেক জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এক্স্যাক্টটা 32.4 এরকম। চাপের প্রভাব, সো এটাই লাস্ট, এটা লাস্ট টপিক, শেষ করে দিই। সো দেখো চাপের প্রভাবও আছে, চাপের উপরও দ্রাব্যতা নির্ভর করে, বা চাপের প্রভাবটা আমরা দেখি শুধুমাত্র গ্যাসীয় দ্রবের জন্য। তো তোমরা ওই কোকটোক খাইছোস তো? কোকটোক তো খাইছোস? তো এটার ভিতরে কি থাকে? তো দেখবা তোমরা অনেক সময় যে এই চিপি খুলা দিলে কি কি জানি উড়ে উড়ে আসে, তাই না? বের হয়ে যায় বুদবুদ আকারে। সো ওগুলা কি রে হাসিব? আরো জলদি উঠবো ভাই। হ্যাঁ, সো ঝাঁকাঝাঁকি করলে আরো জোরে উঠে পড়ে। সো ওগুলা কি বুদবুদ আকারে যেগুলো উড়ে চলে যায় চিপি খোলা দেওয়ার পরে, এগুলাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড, তাই না? সো কেউ কেউ আমাকে বলতে পারবে যে এই যে 7 আপ, কোক, পেপসি যাই খাই আমরা, তো ওগুলার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কেন ইউজ করা হয়? ইরাম বলতো। ভাই উচ্চ চাপে। উচ্চ চাপে তো বুঝছি, বাট কেন ইউজ করা হয় আমি সেটা বলছি। জানোস না? আচ্ছা, তো এই কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয় যে অনেকদিন যদি আমরা এই ক্যানটাকে রেখে দেই এখানে, যাতে ব্যাকটেরিয়া না জন্মাইতে পারে। হ্যাঁ, সো কার্বন ডাইঅক্সাইড ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, আর কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে খুব ইজিলি দ্রবীভূত করা যায়। তো দেখো নর্মালি এই ঘটনাটা কেন ঘটে? নর্মালি যখন ক্যানটা আটকায় রাখি এখানে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাইর হয়ে আসে না বা বুদবুদ দেখা যায় না। সো যখন তুমি এটা খুলে দিতেছো কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে আসে। কেন? কারণ এই কার্বন ডাইঅক্সাইডকে তুমি হইতেছে অনেক বেশি চাপে এই যে লিকুইডটা থাকে সেই লিকুইডের মধ্যে তুমি দ্রবীভূত করে রাখো। অনেক বেশি চাপ এটার মধ্যে তুমি অ্যাড করো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। সো এই গ্যাসীয় যে কোনো জিনিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি চাপ বাড়াও তার দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। সো নর্মালি কার্বন ডাইঅক্সাইডের যে দ্রাব্যতা, তুমি যদি চাপটা বাড়ায় দাও, প্রেশার বাড়াও, তাহলে তার দ্রাব্যতাটাও বেড়ে যায়। সো তুমি যদি কার্বন ডাইঅক্সাইডকে অনেক বেশি চাপে
এই লিকুইডের মধ্যে দ্রবীভূত করার চেষ্টা করো, তাহলে সে খুব ইজিলি এটার মধ্যে দ্রবীভূত থাকতে পারে। এবং দ্রবীভূত করে তুমি যখন এই চিপিটা লাগায় দাও, তখন তো এটার মধ্যে হিউজ একটা প্রেশার, তুমি তো প্রেশার কমাও নাই। সো একটা নির্দিষ্ট প্রেশারে কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। সো যখনই তুমি এই চিপিটা খুলে দাও, সাথে সাথে কিন্তু প্রেশার কমে যায়। সো কারণ এখান দিয়ে আসলে গ্যাস বের হয়ে আসে, কারণ অত চাপ এটার মধ্যে এক্সিস্ট করে না। তখন চিপি খুলে দিলে চাপের একটা ব্যালেন্স চলে আসে। সো তখন কার্বন ডাইঅক্সাইড আর দ্রবীভূত থাকতে পারে না। যখন চাপ কমে যায়, চাপ কমলে দ্রাব্যতাটাও কমে যায়। সো তখন কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হয়ে চলে আসে। সো এই যে সম্পর্কটা আমরা দেখতেছি যে চাপের সাথে দ্রাব্যতার সম্পর্ক সমানুপাতিক, কারণ চাপ বাড়াইলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকতে পারে, দ্রাব্যতা বেশি হয়ে যায়। চাপ কমাইলে দ্রাব্যতা কমে যায়, এই কারণে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে উড়ে চলে যায় চিপি খুলে দিলে। সো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমরা দেখে থাকি। আর বিজ্ঞানী হেনরি এই জিনিসটা আমাদের বলছিলেন, হ্যাঁ, চাপের সাথে আমাদের দ্রাব্যতার একটা সম্পর্ক দিয়েছিলেন। এবং এই সমানুপাতিক সাইনটাকে ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসি। সো এই ধ্রুবকটাকে বলা হয় হেনরির ধ্রুবক। এবং হেনরির ধ্রুবকের এককটা কি হইতে পারে একটু চিন্তা করো তো। দেখো KH, সো এস এর নিচে পি দিয়ে দাও। এস কি? দ্রাব্যতা। সো দ্রাব্যতার বিভিন্ন একক আছে। আর পি কি? চাপ। সো চাপের ম্যাক্সিমাম কমন একক যেটা, সেটা কি? ATM। সেখানে দেখো একক দিছি, তাহলে উপরে দ্রাব্যতার একক তো অনেকভাবে হইতে পারে, আমরা দেখছিলাম গ্রাম পার 100 গ্রাম পানি, এভাবেও দেওয়া হয়। তো 100 গ্রাম পানি মানে কি? এটা কিন্তু দ্রাবক, দ্রাবকের ভর 100 গ্রাম। আর নিচে থাকতে পারে ATM, কারণ নিচে প্রেশার থাকবে। এভাবেও থাকতে পারে একটা প্রকাশ, অথবা এভাবেও থাকতে পারে। এস এর আরেকটা একক কিন্তু আমরা জানি মোল পার লিটার, আর নিচে হচ্ছে ATM। ঠিক আছে?